আমি 2022 সাল থেকে করছি, আমার স্বামী তারও আগে থেকে করছে। আমি কৃষ্ণদাদার কাছে গেছিলাম যে দাদা সবাই তো দোকান বানছে, আমি কি বানতে পারবো? কৃষ্ণ বলতে আমাদের এখানকার কাউন্সিলর ছেলে এসেছে হঠাৎ একদিন, বলছে কৃষ্ণদা তোমার দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, কখন যাবো? বলে সন্ধেবেলা। বাড়িতে যাওয়ার পরে আমার বাবা গেছে, আমার জামাইও গেছে, বললো তোমরা বাইরে দাঁড়াও। আমি বাইরে দাঁড়িয়েছি। বাইরে দাঁড়ানোর পরে আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। দুটো অপশান দিলাম তোমাকে, দুটো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে। তোমার দোকান ভালো করে বেঁধে দেবে। তোমার দোকান তো এখন সামনে দরজা জানলা করা হয়নি, ভালো করে বেঁধে দেবে। হয় 50,000 টাকা দিতে হবে, নইলে তুমি আমার দিকে দেখো। তুই ঘরে বসে ইনকাম করবি, তুই কেন ফুটে বসবি এত অল্প বয়সে? 25 বছর 26 বছর বয়স। তারপরে আমি কি এমএলএর কাছে গেলাম। এমএলএর কাছে এই প্রস্তাবটা আমি একদম পরিষ্কার আমার খোলা মনে আমি জানানোর পরে এমএলএ বলছে তুমি মুখে যা বলছো এটা কি সত্যি? আমি ঠিক আছে কৃষ্ণদার কাছে আমি কথা বলছি। তখন আমাদের লাভলি দিদি বললাম কৃষ্ণদার কাছে কথা বলছি বলে আর কোনো রেসপন্স নেই। মহিলাটিকে আমি জানি না, চিনি না। আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই, কারণ আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে, প্রচুর আসে। তো এটা সর্ববিহ মিথ্যা ভিত্তি। ওকে আমি চিনি না, জানি না, তা আমি টাকা চাইবো কি আর এইসব উল্টো পাল্টা প্রস্তাবও বা কী দেব? ওখানে যে ঘটনাটা ঘটেছে, আমাদের একটা পার্টির বেদি ছিল, নিরঞ্জন সর্দার 2001-এ খুন হয়ে যায়। আমরা ওখানে একটা বেদি করেছিলাম সরকারি জায়গায়। শুনেছি ওর পাশে ও সবজি টবজি বিক্রি করত, এবং আমার কাছেও নাকি ওই লকডাউনের সময় দু একবার এসেছিল। তখন ওকে বললো, কি বলেছে আমার তো মনে নেই, তবে ওখানে বসতো টোস্টের জানি। সম্প্রতি বেদিটা ভেঙে গেছে, আমাদের ভেঙে যায় ওই পাইপলাইনের কাজের জন্য, জলের পাইপলাইন। তা আমরা ওই বেদিটা আবার পুনর্নির্মাণ করতে গিয়ে দেখি ওখানে একটা চালা করেছে। তা সে চালার জন্য করা যাচ্ছিল না। এখন ওখানকার কি দোকানদাররা উদ্যোগী হয়ে বা ওকে স্থানীয় লোকরা ওর খুলে দিয়েছে চালাটা। তারপরে আমরা ওখানে বেদিটা করেছি। আমাদের একটা নির্দিষ্ট আদর্শ মেনটেন করে আমরা চলি। আমরা মমতা ব্যানার্জির দল করি, দীর্ঘদিন ধরে আমরা পার্টি করি, এবং আমি 3টে টার্মে বিধায়কের চিফ ইলেকশন এজেন্ট। আমি দীর্ঘদিন ধরে এই দল করছি, প্রথম দিন থেকে। এই কৃষ্ণপদ মণ্ডল উনি আবার ওখানকার যিনি তৃণমূলের বিধায়িকা আছেন লাভলি মিত্র, ওনার আবার চিফ ইলেকশন এজেন্ট ছিল। উনি প্রচন্ড বিধায়কের ঘনিষ্ঠ। এবং ওই মহিলা যখন সোনারপুর থানায় অভিযোগ জানাতে যায়, সোনারপুর থানার আইসি প্রায় মহিলাকে 3 ঘন্টা বসিয়ে রেখে হেনস্থা করে এবং তার কমপ্লেন জমা নেয় না। তারপর ওই মহিলা বাড়িপুরে মহিলা পুলিশ স্টেশনে যায়, সেখানেও তার অভিযোগ জমা নেয়। তারপরে এখন মিডিয়ার চাপে আজকে অভিযোগ জমা নিয়েছে। নয়, এই কাউন্সিলর তো বিধায়ক যিনি রয়েছেন লাভলি মৈত্র তার ইলেকশন এজেন্ট ছিলেন, তো অত্যন্ত প্রভাবশালী কাউন্সিলর। পুলিশও কি খুব একটা স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশও কি খুব এগিয়ে এসে তদন্ত করবে বলে তো মনে হয় না। তার কারণ বিধায়কের আশীর্বাদের হাত মাথায় রয়েছে, স্বাভাবিকভাবেই কাউন্সিলরের যা মন চাইছে তাই করছে। জনপ্রতিনিধি শব্দ আর তার উপর তৃণমূল কংগ্রেস মিলেমিশে যা হয়েছে দুর্গন্ধ ছড়ায়। বাইরে দাঁড়ানোর পরে আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। দুটো অপশান দিলাম তোমাকে। বাইরে দাঁড়ানোর পরে আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। দুটো অপশান দিলাম তোমাকে। ও লাভলি, কি উচ্চ মতাদর্শের দল এবং কি উচ্চ ধারণা নিয়ে কাজ করে চলেছে প্রশংসার মতো প্রশাসন, তার জলজ্যান্ত উদাহরণ দেখা গেল। আমি এখন যে এলাকায় থাকি সেই সোনারপুরে, এবং লাভলি বললাম কেননা যে অঞ্চলে ঘটনা সেই অঞ্চলের বিধায়কের নাম লাভলি মৈত্র, একজন মহিলা বিধায়ক। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ, আর তা সত্ত্বেও এই রাজ্যের মহিলাদের ঠিক কি অবস্থা তার জলজ্যান্ত চিত্র আজকে উঠে এলো সোনারপুর রাজপুর মিউনিসিপ্যালিটির 11 নম্বর ওয়ার্ডে। শুনলেন, আমি সকল পক্ষের বক্তব্যই শোনালাম, এবং এই নিয়ে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো এক এক করে আপনাদের সামনে নিয়ে আসছি। তাহলেই বুঝতে পারবেন ঠিক কি উচ্চ মতাদর্শে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চলছে এবং চালাচ্ছে, এই রাজ্যের নারী সুরক্ষা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে, এবং এই রাজ্যের প্রশাসন যদি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল ওঠে ঠিক কতখানি অ্যাক্টিভ পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য। দেখুন, ঘটনা যেটা ঘটেছে, শোনা যাচ্ছে যে এই রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির 11 নম্বর ওয়ার্ড, যার কাউন্সিলরের নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল,
যিনি তৃণমূল কংগ্রেসে নাকি প্রথম দিন থেকেই আছেন, এবং এই তৃণমূল কংগ্রেসের যারাই সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে বিধায়ক হন, বা যখন অবিভক্ত সোনারপুর ছিল সেখানকার বিধায়ক হন, সেখানকার যিনি তৃণমূল কংগ্রেস পদপ্রার্থী হন তার চিফ ইলেকশন এজেন্ট, মানে কতখানি প্রভাবশালী নেতা একবার বুঝে নিন। তো তিনি সেই অঞ্চলের একজন বিধবা মহিলা রয়েছেন, তার স্বামী অকালে মারা গেছেন এবং তার ফলে খুবই অসুবিধার মধ্যে দিয়ে রয়েছেন, এবং একটা চালা ঘর, গুমটি ঘর করেছেন, যেখানে প্রথমে সবজি টবজি তিনি বিক্রি করতেন এবং পরবর্তীকালে সেখানে কিছু কাপড় টাপড় তিনি বিক্রি করেন এবং তার পরিবারটিকে তিনি কোনো রকমে চালান। অসম্ভব রকমের স্ট্রাগল করছেন একটা, সেটা দেখা যাচ্ছে। তো হঠাৎ করে সেখানে শোনা যাচ্ছে যে এই মহিলাকে ডেকে পাঠান এই তৃণমূল কাউন্সিলর কৃষ্ণ মণ্ডল, এবং ডেকে তিনি একটা প্রস্তাব দেন। কি প্রস্তাব দেন? যে ওখানে যদি দোকান করতে হয় তাহলে 50,000 টাকা তোলা দিতে হবে তাকে, তৃণমূল কংগ্রেসকে বা ওই নেতাকে, আর যদি সেটা না দেন তাহলে আমার দিকে একটু দেখো। অর্থাৎ সোজা কথায় হয় তোলা দে, আর না হলে মহিলারা এখানে ভোগের বস্তু, মহিলাকে তাকে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। কতখানি নির্লজ্জ মানসিকতার হলে এই ধরনের প্রস্তাব কেউ দিতে পারে? যদিও কাউন্সিলর নিজে বলেছেন তিনি সাধু পুরুষ, তিনি এইসব কিছু করেন না, এগুলো সবই বিরোধীদের চক্রান্ত, শুনলেন তার মুখে। কিন্তু এবার যেটা হয়েছে, ওই মহিলা তো সেই প্রস্তাব পেয়ে না তোলা দিয়েছেন, না যে আত্মসমর্পণের কথা তাকে বলা হয়েছিল, নিজেকে সঁপে দেওয়ার কথা বলা হয়েছিল, তাতে তিনি এগ্রি করেছেন। তার ফলে যেটা করা হয়েছে, তার যে ওই চালা ঘরটি ছিল, গুমটি ঘরটি ছিল, যেখানে তিনি ব্যবসা করতেন এবং তার পরিবারের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতেন, সেটিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং সেখানে একটা শহীদ বেদি তৈরি করে দেয় তৃণমূল কংগ্রেস। যদিও সেটাও অস্বীকার করেছেন যে এটা নাকি তারা কেউ করেননি, সরকারি জায়গায় ওই যে শহীদ বেদিটা আছে সেটা নাকি দীর্ঘদিন ধরেই আছে, এবং বর্তমানে সোনারপুর রাজপুরে যে কাজ চলছে জলের পাইপলাইন বসানোর, যার ফলে গোটা সোনারপুর পুড়ে খাঁড়ে একদম শেষ করে দিয়েছে, এবং চারিদিকে ভাঙা কাদা, রাস্তায় জল জমে থাকা, যাতায়াত করতে পারছে না মানুষ, রাস্তাঘাটের অবস্থা দুর্বিষহ হয়ে গেছে। তো যাই হোক, সেই সব কাজ করতে গিয়ে ওই শহীদ বেদিটি নাকি ভেঙে গেছে, সেই জন্য সরকারি জায়গায় সেটাকে আবার পুনর্নির্মাণ করার দরকার হয়ে পড়েছে, আর সেই পুনর্নির্মাণের নামে ওই চালা ঘরটি, গুমটি ঘরটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আবারও বলেছেন যে স্থানীয় মানুষ বা সেখানকার ব্যবসায়ীরা নাকি ওই চালা ঘরটি ভেঙে দিয়েছে, তৃণমূল কংগ্রেস বা প্রশাসন কিচ্ছু জানে না, তারা শুধু ওটা গুঁড়িয়ে গেছে দেখে তারা সেখানে গিয়ে আবার ওই যে শহীদ বেদিটি ছিল সেটা পুনর্নির্মাণ করে দিয়েছে। খুবই ভালো ছেলে, একদম গঙ্গা জলে ধোয়া তুলসী পাতার মতো ভালো মানুষ তো এরা। এবার একটা কথা ভালো করে দেখুন, এই যে কৃষ্ণপদ মণ্ডল তিনি যে বক্তব্য রাখছেন, সেখানে বলছেন যে এই মহিলাকে তিনি চেনেন না, জানেন না, কবে তার কাছে এসেছিলেন সেটাও নাকি তার মনে নেই। কেননা তিনি কাউন্সিলর মানুষ, ব্যস্ত মানুষ, এরকম বহু মানুষ তার কাছে আসে, কে কখন আসছে, কে কখন কি কথা বলছে তার মনে থাকা সম্ভব নয়। খুব স্বাভাবিক, খুব সঠিক কথা বলেছেন। কিন্তু তার বক্তব্যের একটা অংশে আবার তিনি বলছেন যে কোভিডের সময় যখন লকডাউন চলছিল তখন বেশ কয়েকবার এই মহিলা সেখানে আসেন, এবং তিনি পরবর্তীকালে গিয়ে দেখেন যে সেখানে একটি চালাঘর, গুমটি ঘর হয়েছে এবং সেখানে এই মহিলা ব্যবসা করছেন। অর্থাৎ এই কয়েকদিন আগে তিনি লোক পাঠিয়ে ডেকে পাঠিয়েছিলেন একজন মহিলাকে, যাকে তোলাবাজি চেয়েছিলেন, না হলে তার একটা কুপ্রস্তাব গিয়েছিল, সেই ঘটনা তার মনে নেই। অথচ লকডাউনের সময়, অর্থাৎ আজ থেকে প্রায় 5 বছর আগে, 4 বছর আগে ওই মহিলা তার কাছে এসেছিলেন, সেইটা কিন্তু তার মনে আছে। তার কাছে এত মানুষ আসে, তিনি কাউন্সিলর, ব্যস্ত মানুষ, এত প্রভাবশালী নেতা, তার মনে নেই তাকে কে কি বলেছেন। অথচ তার মনে আছে যে ওখানে একটা গুমটি ঘর ওই মহিলাটি করে রেখেছেন, যেখানে তিনি ব্যবসা করছেন। তাহলে কথা দুটোর মধ্যে কি কোনো রকম কোনো সামঞ্জস্য রয়েছে? দুটো কথা যে তিনি মনে রাখতে পারছেন না, কয়েকদিন আগে যাকে ছেলে পাঠিয়ে তিনি ডেকে পাঠিয়েছিলেন তাকে তিনি মনে করতে পারছেন না, কি কথা হয়েছিল তিনি মনে করতে পারছিলেন না, বিরোধীদের চক্রান্ত দেখছেন। অথচ আজ থেকে 4-5 বছর আগে যখন লকডাউন হয়েছিল তখন সেই মহিলা এসেছিলেন বেশ কয়েকবার, সেইটা কিন্তু কৃষ্ণপদ মণ্ডলের মনে আছে। বুঝতে পারছেন তৃণমূল কাউন্সিলর কি বলতে চাইছেন? আচ্ছা, 2 নম্বর কথা, একটা কাজ তিনি বললেন যে ওই যে শহীদ বেদিটি রয়েছে, সকল তৃণমূল কংগ্রেসের কোনো একজন শহীদ হয়েছিলেন, তার জন্য শহীদ বেদি আছে, সেটা সরকারি জায়গায়, এবং
তার পাশে ওই গুমটিটি, অর্থাৎ একবারও কিন্তু কৃষ্ণপদ মণ্ডল এই অভিযোগ করলেন না যে ওই যে শহীদ বেদিটি সেইটিকে এই ভদ্রমহিলা ভেঙে দিয়েছেন এবং সেখানে জোর করে নিজের গুমটিটি করে ফেলেছেন, সেখানে তিনি তার বিজনেস চালাচ্ছেন, এমন অভিযোগ কিন্তু নয়। বা এই যে তোলাবাজির জন্য যেসব হচ্ছে, বিরোধীদের চক্রান্তের কথা বলছেন, সেই জন্য রাগে ওই ভদ্রমহিলা ওই শহীদ বেদিটি ভেঙে দিয়েছেন এমন কোনো কারণ কিন্তু তিনি বলছেন না। তিনি বলছেন পাশে ছিল এবং সরকারি জায়গায় ছিল। এবার যখনই ওখানে চালাঘর গুমটিটি ছিলেন তিনি আগে দেখেছেন, তিনি বলছেন ওখানে বিজনেস করেন মহিলা, তিনি বলছেন। আবার যখন তিনি গিয়ে দেখলেন যে সেখানকার ব্যবসায়ীরা, স্থানীয় মানুষ, তারা স্বতঃপ্রণোদিত হয়ে সেই গুমটিটি ভেঙে দিয়েছেন, তখন মাটি মানুষের সরকার চালানো, প্রশাসন চালানো এই দল এত উচ্চ ভাবনা রাখা, তার একবারও মনে পড়লো না যে গুমটিটা ভেঙে গুড়িয়ে গেল কে ছিল এখানে, এবং এটা তো শহীদ বেদির পাশে ছিল, তাহলে কারা এটা গুড়িয়ে দিল? তিনি পুলিশ প্রশাসনকে ইনভলভ করার কথা কিছু ভাবলেন না। একজন ল মেকার হয়ে তার মনের মধ্যে কোনো প্রশ্ন উঠল না, শুধু তিনি ভালো ছেলের মতো যে শহীদ বেদিটি ভেঙে গিয়েছিল তারই পুরসভার কাজ করার জন্য সেটিকে পুনর্নির্মাণ করে ফেললেন। বিশ্বাসযোগ্য ঠেকছে? যুক্তিটা খেলেও লাগছে না। এবার আর একটা জিনিস দেখুন, তিনি বলছেন তিনি ওখানকার প্রভাবশালী নেতা, তিনি বলছেন তিনি প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করছেন, দীর্ঘদিনের কাউন্সিলর, এবং অবিভক্ত সোনারপুর যখন ছিল অর্থাৎ ডিলিমিটেশনের আগে থেকে তিনি ওখানকার যিনি তৃণমূল প্রার্থী হন তার চিফ ইলেকশন এজেন্ট হন। কতখানি প্রভাব তিনি ধরেন এই কথা থেকেই প্রকাশ হয়ে যাচ্ছে। তাহলে সেই লোকের বিরুদ্ধে একজন ভদ্র মহিলা, যিনি সহায় সম্বলহীন কার্যত, যার স্বামী মারা গেছে অকালে, যার ওই দোকানটি ছাড়া আর কিচ্ছু নেই, তিনি নাকি এরকম একটা অবাস্তব অভিযোগ করছেন। এবং সেই অবাস্তব অভিযোগটা নিয়ে তিনি থানায় গেছেন, বারুইপুরের যে মহিলা পুলিশ থানা রয়েছে সেখানে গেছেন, এমনকি তৃণমূল বিধায়কের কাছে গেছেন, গিয়ে তিনি অভিযোগ জানাচ্ছেন। ভাবুন তো, কারোর ঘাড়ে এতগুলো মাথা আছে, যদি তার সঙ্গে অন্যায় না হয় এত কিছু তিনি করতে যাবেন? কতখানি অসহায় হয়ে গেলে, কতখানি নিপীড়িত হয়ে গেলে একজন মহিলা এই কাজ করতে পারেন? আর আমি যুক্তির খাতিরে, তর্কের খাতিরে ধরেও নিলাম যে সত্যিই ভদ্র মহিলা কোথাও একটা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্ত করছেন কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে। কিন্তু যখন একজন মহিলা এই ধরনের অভিযোগ করছেন এবং সেটা স্বয়ং বিধায়কের কাছে গিয়ে বলছেন, তখন সেই বিধায়ক কি করছেন? তিনি বলছেন সত্যি করে বলছো তো এটা? এবং তারপর তিনি বলছেন আমি দেখছি। কি দেখেছেন? আজ অব্দি কেউ সেটা দেখতে পেল না। একজন মহিলার উপর অত্যাচার হচ্ছে, সেই মহিলা স্বয়ং এগিয়ে এসে একজন মহিলা বিধায়ককে এই কথা বলছেন, আর তিনি চোখ বুজে আছেন। সোনারপুরটা কিভাবে চলছে, সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসটা কিভাবে চালাচ্ছে, এই থেকেই স্পষ্ট হয়ে যায়। এবং বিজেপি নেতা তিনি অভিযোগ করলেন, যখন সোনারপুর থানায় গেছেন এই ভদ্র মহিলা অভিযোগ নিয়ে, সেখানকার আইসি তাকে 3 ঘন্টা বসিয়ে রেখে হ্যারাস করেছেন। আর আজকে যখন এটা মিডিয়াতে এসেছে, মিডিয়ার চাপ তৈরি হয়েছে, তখন পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এটার মামলাটা নিয়েছে এবং এই ইনভেস্টিগেশন শুরু করেছে। কিন্তু যার বিরুদ্ধে এতখানি অভিযোগ, তাকে এখন অব্দি ডেকে জিজ্ঞাসাবাদ হয়নি। আর আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হলে সোনারপুর, নরেন্দ্রপুর দুটো থানা থেকে একদম কয়েক গাড়ি পুলিশ চলে এসে দেখে যে কি হচ্ছে, কিভাবে বেটাকে পাকড়াও করা যায়। তাহলে বোঝা যাচ্ছে এরা কতখানি দলদাস হয়ে কাজ করছে। এবং এই পুলিশের অগ্রগতি এখন স্পষ্ট করে দিচ্ছে ওই মহিলা কি সত্যিই সুবিচার পাবে? এটা শুধুমাত্র সোনারপুরের কাণ্ড, নাকি গোটা রাজ্যের একটা প্রতিচ্ছবি? আজকে সোনারপুরের এই ভদ্রমহিলা যিনি সাহস করে মুখটা খুললেন, তিনি কার্যত এই রাজ্য চালানো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ, কিভাবে রাজ্যটা চলছে এই পুরোটা ওয়াইড ওপেন করে দিলেন আজকে। কি বলবেন সোনারপুরের এই ঘটনা নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।